Hello everyone, I am Atri. Welcome back to my channel Everyday Echoes Atri. আজকে শনিবারের সকালবেলা ব্লগটা শুরু করছি শনিবারের সকালবেলা থেকে। অবাক হয়ে গেলেন না? হঠাৎ করে কি হলো আত্রের বাংলায় কথা বলছে? অবাক হওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি অনেক মানুষের রিকোয়েস্ট এসেছে যারা হচ্ছে কি যে আমাকে জিজ্ঞেস করেছেন আপনি কি অবাঙালি, আপনি কি বাংলা বলতে জানেন না, মাতৃভাষায় এত অ্যালার্জি, বাংলা কথা বলতে গেলে কি জাত চলে যাবে। সেই মানুষগুলোর উত্তর দিতে আজকে আমি এসেছি। হিন্দিতে ব্লগ করলে মোটেও শুনতে ভালো লাগে না। হিন্দিতে ব্লগ করছেন, আপনি কি বাঙালিদের জন্য করছেন না অবাঙালিদের জন্য করছেন? অনেক প্রশ্ন। অনেক আপুরা রয়েছেন যারা আমাকে মেসেজ করে বলেন কি যে আপু রেসিপিটা বাংলায় বললে বেশি ভালো হতো, আপু বাংলায় ব্লগটা করলে ভালো হতো, আপু বাংলাতে হচ্ছে কি যে জায়গাটার বিবরণ দিলে আরো বেশি ভালো লাগতো। সেই আপুদের উদ্দেশ্যে এবং যে মানুষরা আমাকে চান কি যে আমি বাংলায় হচ্ছে কি যে ব্লগ বানাই, তাদের জন্য আবার নতুন করে শুরু করলাম বাংলায় ব্লগ। আমি যখন ব্লগিং করা শুরু করেছি তখন কিন্তু বাংলাতেই স্টার্ট করেছিলাম। তখন আবার আরেকটা প্রবলেমের মুখোমুখি হয়েছিলাম। আমার চাকরির জীবনে এবং চাকরি জীবন বাদ দিয়েও প্রচুর অবাঙালিদের সাথে আমার ওঠা বসা, যাওয়া খাওয়া ধোয়া, এবং আমার যে জামশেদপুরে শ্বশুর বাড়ি, সেখানে শ্বশুর বাড়িতে যে সমস্ত বড়রা রয়েছে তারা বাংলাতে ঠিক আছে, কিন্তু যে সমস্ত ছোটরা সেকেন্ড জেনারেশন, নেক্সট জেনারেশন, তারা এত কমফোর্টেবল নয়। এবার তাদের জন্য এবং আশেপাশে আরো সবার জন্য হচ্ছে কি যে আমি হিন্দিতে বলা শুরু করেছিলাম, কেন কি ওরা আমার বাংলা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না। তখন আমি ভেবেছিলাম হিন্দি ইজ এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অ্যাটলিস্ট কেউ বলতে না পারলেও বুঝতে অন্তত পারবে। তো সেই একটা হচ্ছে কি যে ব্যাপারকে ভেবে আমার স্টার্ট করা, এবং তারাও খুব হ্যাপি ছিল কি হ্যাঁ ঠিক আছে এখন আমরা বুঝতে পারছি কোথায় যাব, কোথায় কি করব, কোথায় কিনবো কি না, এভরিথিং। তো প্রত্যেকে আমাকে আবার রিকোয়েস্ট এখন করতে শুরু করেছে। আমার সিনিক যে বিউটি যেগুলো আমি দেখাই ব্লগের মধ্যে, যেগুলো যেভাবে পোর্ট্রে করি, যেভাবে হচ্ছে কি যে মানে ব্লগটাকে সাজাই, ভীষণ সুন্দর, সব কিছু সুন্দর, কিন্তু ওটা বাংলায় ওনারা চান, বাংলায় বললে ভালো হয়। এবার আমি ভীষণ কনফিউজড, আমি কি করব। আমি তো বাংলা দিয়েই শুরু করেছিলাম, তারপর আমাকে হিন্দিতে আসতে হলো তাদের রিকোয়েস্টে। আবার এখন আমি যদি বাংলায় বলি তখন ওরা কেউ বুঝতে পারবে না, কিন্তু আবার যে আমাকে বাংলাতে ফিরে আসতে হলো শুধুমাত্র ওই আপুদের হচ্ছে কি যে রিকোয়েস্টে। বাংলাদেশে আমার প্রচুর ফ্যান রয়েছে যারা আমাকে আমার কমেন্ট বক্সে কিন্তু একটা নেগেটিভ কমেন্ট কিন্তু ওনারা করেনি। ওনারা জানেন কি যে একটা নেগেটিভ কমেন্ট যদি আমি করি তাহলে ওখানে অনেক নেগেটিভিটি ভরে যাবে, তাই জন্য ওনারা আমাকে মেল করেছেন। তো ওই মেলেরই হচ্ছে কি যে রিপ্লাই আমি দিই, কিন্তু তারপরেও কখনো আমার মনে হচ্ছে 1-1.5 মাস ধরে, 1.5 মাস অন্তত আমি মানে ফিল করছি 1.5 মাস ধরে কি যে না এরপরে স্টার্ট করা উচিত বোধহয় বাংলায়। ওনারা যখন চাইছেন, যখন অডিয়েন্স চাইছেন, তো সেটা আমাকে করা উচিত। তো ঠিক আছে, এরপরে শুরু করলাম বাংলায় ব্লগিং। আজ থেকে আবার বাংলায় হচ্ছে কি যে ব্লগ দেওয়া শুরু করব। আর যারা ভাবতেন কি যে বাংলা কথা বলতে অ্যালার্জি, একদমই ভাববেন না সেটা। আমার বাংলা মাতৃভাষা হচ্ছে আমার বাংলা, এবং আমি সেখানে আমার তার দখল বেশি, আর আমি বেশি কমফোর্টেবল হব। তো হিন্দিতে বলতে আমাকে হতো, আমার তো হিন্দি ভালো নয়। আমার হাজবেন্ডের হিন্দি খুব ভালো, যেহেতু ও পড়াশোনা করেছে, কিন্তু আমার হিন্দি ভালো নয়, কিন্তু আমাকে এক্সপ্লেন করতে হতো এরকম টুটা ফুটা হিন্দি দিয়ে। আমিও খুব অড ফিল করতাম, কিন্তু কি করব, কেউ বুঝতে পারতো না আর ওরা দেখতে চাইতো, তো সেটাকে আমাকে এইভাবেই হচ্ছে কি যে বলতে হয়েছিল। কিন্তু এখন আর আমি বলবো না, কেন প্রচুর মানুষের রিকোয়েস্ট, প্রচুর মানুষের আমি হচ্ছে কি যে রিপ্লাই করি। তো এখন ভাবলাম কি যে ঠিক আছে চলুক, তাহলে বাংলাতেই আবার শুরু করি। আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশে যে ভায়োলেন্স চলছে সেই ভায়োলেন্সটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেলেই ভালো, কেন কি শান্তিপূর্ণ জীবন আর শান্তিপূর্ণ দেশ থাকলেই সেটা বেশি ভালো হয়। আর যে ঘটনা ঘটেছে সেটা সত্যি খারাপ ঘটনা, আর সেটাকে কেন্দ্র করে আরও যেটা ঘটনা, বড় ঘটনা ঘটছে, সেই সমস্ত জিনিসগুলো না হলেই ভালো। এখানেই বন্ধ হয়ে যাক, আর সব মিটমাটের মধ্যে দিয়ে বন্ধ হয়ে যাক, কেন কি বাংলাদেশে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে এবং অনেক বাংলাদেশি আপুরা রয়েছেন যারা ভীষণ চিন্তিত তাদের দেশ, তাদের পরিবারকে নিয়ে। আমি বলবো কি যে সবকিছু খুব তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়, আর আপনারা যেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন। চলুন তাহলে আজকে যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা দারুণ গুরুত্বপূর্ণ জায়গা, খাস করে আমাদের মতন মহিলাদের।
এখানে বাঙালি অবাঙালি কোনো ব্যাপার নেই, এখানে প্রত্যেকেই হচ্ছে কি যে কিচেন সামলাতে হয়, রান্নাঘরটা মেয়েদেরকে সামলাতেই হয়। আর আজকে রান্নাঘর সামলানোর একটা দারুণ জায়গায় হচ্ছে কি যে নিয়ে যাচ্ছি। চলুন বাকি ব্লগটা আমি ওইখান থেকে শুরু করব, আমার ব্লগে থাকুন, আমার ব্লগ দেখতে। আজকে অনেক বকবক করলাম, বকবক করতে করতে পৌঁছে গেছি কেয়ারপুরম। আপনাদেরকে আউটার রিং রোড হয়ে কেয়ারপুরমই আসতে হবে। কেয়ারপুরমের থেকে রাইট টার্ন নিয়ে এই যে লেফট সাইডের গলিটা দিয়ে ঢুকে যাচ্ছি। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর দেখেই বুঝতে পারছেন দুদিকে একদম ট্রাক গাড়ি টাড়ি সমস্ত কিছু রয়েছে। এই রাস্তাটা দিয়ে একদম সোজা 50 থেকে 100 মিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে টিটিকে প্রেস্টিজ ফ্যাক্টরি আউটলেট। এটাই ছিল আজকের মূল আকর্ষণ। চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে দেখে আসি কি কি জিনিস আছে আর কি কি নেই। এটা হচ্ছে প্রেস্টিজের ননস্টিকের যে আমরা জিনিসপত্রগুলো ব্যবহার করি তারই হচ্ছে কি যে একটা ফ্যাক্টরি আউটলেট। এটা কেয়ারপুরমের রয়েছে। কেয়ারপুরমের মেন রোডটা থেকে যে ইউটার্নটা নেবেন, নিয়ে এসে লেফট হ্যান্ড সাইডে ঢুকে গেলে 100 মিটারের মধ্যে হচ্ছে টিটিকে প্রেস্টিজ ফ্যাক্টরির হচ্ছে কি যে আউটলেটটা পেয়ে যাবেন। এখানে ভীষণ সস্তায় এবং ভীষণ হচ্ছে কি যে ডিসকাউন্টের মধ্যে জিনিসপত্র পাওয়া যায়। চলুন আমরা ভেতরে যাই, গিয়ে দেখি এইবারে কি কি ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সাথে রান্নাঘরের সম্পর্কটা কিন্তু অত্যন্ত নিবিড়। এখানে দেখুন শোরুমের টাইমিংস থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে, আপনারা ভিডিওটা পজ করে নোট করে নিতে পারেন। চলুন একটু ভেতরের দিকে ঢুকে দেখা যাক কি কি জিনিসের ওপর ডিসকাউন্ট চলছে। তবে বেশ ভালোই ডিসকাউন্ট পেয়েছি, 20% থেকে 40% পর্যন্ত প্রতিটা জিনিসের ওপর ডিসকাউন্ট রয়েছে। আমাদের মতো মহিলাদের জন্য রান্নাঘর যেন এক গুরুত্বপূর্ণ স্থান। এখানে হচ্ছে কি যে দেখুন এই ল্যাডারগুলো হচ্ছে ভীষণ কম দাম। বাইরে এই ইন্ডাকশনগুলো যে দামে আপনি পাবেন তার থেকে এখানে কিন্তু 30% 40% ডিসকাউন্টে অনেক হচ্ছে কি যে সস্তায় পেয়ে যাবেন। এখানে বাসনপত্র হাঁড়ি কড়াই প্রতিদিনের জীবনযাত্রার অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত হয়। প্রতিদিন রান্না থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের জন্য খাবার প্রস্তুত করা পর্যন্ত বাসনপত্রে যে ব্যবহার হয় তা তো অপরিসীম। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা সময়ই এগুলির প্রয়োজন হয়। হাঁড়িতে ভাত রান্না করা, কড়াইয়ে তরকারি ভাজা কিংবা ডাল সেদ্ধ করা, সব কিছুতেই এই বাসনের গুরুত্ব কিন্তু অপরিসীম, এটা মানতেই হবে। আমাদের সমাজে বিভিন্ন উৎসব অনুষ্ঠান প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত করা হয় কিন্তু এই উৎসব অনুষ্ঠানগুলোতে। সেই ক্ষেত্রে হাঁড়ি কড়াই এবং অন্যান্য বাসনপত্রের প্রয়োজনীয়তাও অনেকখানি বেড়ে যায়। পরিবারের সদস্যদের জন্য প্রতিদিনের খাবার প্রস্তুত করা থেকে শুরু করে অতিথিদের আপ্যায়ন করা পর্যন্ত সবকিছুতেই বাসনপত্রের প্রয়োজন অপরিহার্য। সে আর বলতে। একজন গৃহিণীর জীবনে বাসনপত্র শুধু দৈনন্দিন কাজের অংশ নয়, কিন্তু এটি একটি সৃজনশীল কাজের মাধ্যমও বটে। প্রতিটি বাসনের ব্যবহারে থাকে একটি শিল্পকর্মের ছোঁয়া। একজন মহিলার হাতের স্পর্শে একটি সাধারণ হাঁড়ি বা কড়াই পরিণত হয় সুস্বাদু খাবারের পূর্ণ এক পাত্রে। অতএব দৈনন্দিন জীবনে আমাদের মতো মহিলাদের জন্য বাসনপত্র হাঁড়ি কড়াইয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এটি শুধু আমাদের জীবনযাত্রার অংশ নয়, আমাদের সাংস্কৃতিক এবং সামাজিক জীবনের সাথেও গভীরভাবে জড়িত থাকে। এবার দেখে নিন আমি কি কি জিনিস হচ্ছে কি যে নিলাম। আমার একটা প্যান দরকার ছিল, তারপর একটা ছোট্ট টাইপের কড়াই দরকার ছিল এই রুটি টুটি বানানোর জন্য। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে কি যে নিয়েছি। এই দোকানটার সাথে আমি 2011 সাল থেকে জড়িত। আমার এক সাউথ ইন্ডিয়ান কালিগ এই জায়গাটার মানে অ্যাড্রেসটা দিয়েছিল। তারপর থেকে আমি এখান থেকে জিনিসপত্র নিয়ে যাই এবং বাইরের থেকে অনেক কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায়। এরা আগে এক্সচেঞ্জও করে দিত, আজকাল এক্সচেঞ্জ করাটা বন্ধ করে দিয়েছে। সবাই এখন ধীরে ধীরে একটু চালাকও হয়ে গেছে না, ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হবে, তাই হয়তো, জানি না কি কারণে, বলতে তো কেউ পারলো না। তো মোটামুটি যাই হোক আমার এগুলো পছন্দ ছিল, আমি এগুলো নিয়ে নিয়েছি। এগুলো সব ইন্ডাকশানেও ইউজ করা যাবে, নর্মাল গ্যাসেও ইউজ করা যাবে। কিছু জিনিস খারাপ হয়েছিল সেগুলোকে আবার একটু ঠিক করে নিয়ে নিলাম। আর এক্সচেঞ্জ বললো অন্য দোকানে হয়, তো যাব, যেদিনকে যাব সেদিনকে ওটারও একটা ব্লগ বানাবো। এই জিনিসগুলো মোটামুটি আমি নিয়ে নিয়েছি। আমার বিল হয়েছে 2500 টাকা মতন, বেশি বিল হয়নি। এগুলো যদি আমি বাইরে কিনতে যেতাম তাহলে বোধহয়
3,500-4,000 টাকা আমাকে পে করতে হতো, কেন কি অরিজিনাল দামগুলো যেগুলো ছিল সেগুলো থেকে ডিসকাউন্টেড প্রাইসে আমি 2,500 টাকা পেয়েছি। তারপরে সাইডে হচ্ছে কি যে দেখলাম অনেক হাতা খুন্তি ছুরি কাঁচি ছিল, আপনারা এসে এখানে দেখতে পারেন। এই আউটলেটটা কিন্তু সত্যি ভীষণ ভালো। কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়েছি। কেয়ারপুরম রেলওয়ে স্টেশনটাকে অনেকদিন পরে দেখে বেশ ভালো লাগলো। এরপরে আমাদেরকে যেতে হবে শান্তিনিকেতন মল, সেখানে কিছু কেনাকাটা রয়েছে, কিছু নেমন্তন্ন বাড়িও রয়েছে। আজকে শনিবার, শনিবারে বিকেলবেলা একটা আমার ফ্রেন্ডের ছেলের বার্থডে পার্টিও রয়েছে, কিচ্ছু কেনাকাটা হয়নি। এই ব্লগটা এখানেই শেষ করছি, আদারওয়াইজ ব্লগটা আবার খুব লম্বা হয়ে যাবে। চলুন তাহলে, আপনারা সবাই ভালো থাকবেন। ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।